নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠা আর মঞ্জিরার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ক্ষমতা হারাতেই টালমাটাল তৃণমূল কংগ্রেস। 15 দিনও হয়নি আজকে, তার মধ্যে ইস্তফা দেওয়া শুরু হয়ে গেছে। পদত্যাগ করলেন কলকাতা পুরসভার 9 নম্বর বড় চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস। চেয়ারপারসনের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশই 9 নম্বর বড়োর মধ্যে পড়ছে, ঠিক কি কারণে তিনি ইস্তফা দিলেন? দেখো শুভজিৎ, ভবানীপুর বিধানসভায় যেভাবে পরাজিত হয়েছে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ভবানীপুর কেন্দ্রে কিন্তু একাধিক ওয়ার্ডে মাইনাস হয়েছে তৃণমূল, অর্থাৎ তৃণমূল বিজেপির তুলনায় অনেকটাই পিছিয়ে। খোদ দেবলীনা বিশ্বাস 9 নম্বর বোর্ডের চেয়ারম্যান, তার 74 নম্বর ওয়ার্ডেও অনেকটা ভোটেই পিছিয়ে, এবং স্বাভাবিকভাবে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সে দায়িত্ব পূরণের ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। আর সাংগঠনিকভাবেও তিনি কাজ করতে পারছেন না, এই জন্যই তিনি বড় চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দিলেন। আজকে তিনি চেয়ারপারসন মালারের কাছে জমা দিয়েছেন, এবং তিনি কাউন্সিলর হিসেবে কাজ করতে চান 54 নম্বর ওয়ার্ডে, কিন্তু বড় চেয়ারম্যান হিসেবে আর কাজ করতে চাইছেন না, কারণ সাংগঠনিকভাবে তিনি নিজেকে ব্যর্থ বলে মনে করছেন। সেই কারণে তিনি আর বড় চেয়ারম্যান পদে থাকতে চাচ্ছেন না, এবং বড় চেয়ারম্যানের দায়িত্ব তিনি অন্য কেউ দায়িত্ব তুলে দিক, তিনি আর থাকবেন না। কারণ সেক্ষেত্রে তার রাজনৈতিক মহলের দাবি যে তাকে হেরে যাওয়ার পর, ভবানীপুর হেরে যাওয়ার পর তাকে নানা রকম কথার শিকার হতে হয়েছে, যে কারণে কিছু জানা গেছে। দেখো, দলের তরফে যেটা জানা গিয়েছে, এখনো তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। তবে যেহেতু তিনি চাইছেন না, তাই দল থেকেও কোনোভাবে তাকে আর জোর করা হবে না। সেক্ষেত্রে নতুন বড় চেয়ারম্যান কি হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ। পদত্যাগ করলাম এই কারণে, কিছুটা হচ্ছে নিজের মতামত, আর একটা হচ্ছে দলগত ব্যাপার যেটা আছে তাই জন্য। আর কিছুটা তো দলগত কারণ আছে, চাপ তো আছেই নিশ্চয়ই। আচ্ছা, কিন্তু কোনো কিছু অনৈতিক কাজ, কোনো কিছু ভুল কাজ আমি করতে পারবো না, সেই জন্যই যেখানে নিজেকে ওইখানে খাপ খাওয়াতে পারবো না সরে এলাম। দলের ব্যাপার, কিন্তু আমি যেটা আমার চিঠি দেওয়ার, আমার চিঠি আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি। চাপ সৃষ্টি করা হয়, অনৈতিকভাবে বলা হয় কিছু করার জন্য, সেই জায়গাটা থেকে নিজেকে আমি কি করে করবো? সেই জায়গা থেকে তো আমি নিজেকে মানাতে পারবো না। না, যে সরিয়ে নিলাম বড় চেয়ারম্যান চেয়ারটাতে, আমার মনে হয় সেখানে আমার বসা ঠিক নয়। ওই চেয়ারে বসে ভুল কাজ করা, সেটাও আমার পক্ষে সম্ভব নয়। কাউন্সিলর হিসেবে, একজন সাধারণ পৌর প্রতিনিধি হিসেবে যেরকম পরিষেবা দেওয়া যায় মানুষকে, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় পরিষেবা, জল, কল, রাস্তা, ড্রেন, আলো, সার্টিফিকেট, এগুলো দেবো। নিশ্চয়ই দিদি বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, দলের সুপ্রিমো উনি, কিন্তু কিছু জায়গায় তো নিজের নীতি থাকে, নিজের আদর্শ থাকে, সেইটাকে বিসর্জন দিয়ে বা সেই জায়গাটাকে জলাঞ্জলি দিয়ে কি করে কাজ করবো বলুন? ওরম ভাবে তো কাজ করা যায় না। আমি এতদিন ওরম ভাবে কাজ করিও নি, তাই আগামী দিনে ওপর থেকে আমাকে চাপ দিয়ে যদি করানোর চেষ্টা করে, সেই জায়গাটাতে নিশ্চয়ই আমি বিরোধ করবো, আমি করতে পারবো না। নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে আমি কিভাবে কাজ করব? ওই চেয়ারে বসে আমি এই কাজ করতে পারবো না, অনৈতিক কোনো কাজ আমি করতে পারবো না, আর চাপ দিলেও চাপের কাছে আমি নতি স্বীকার করবো না, তাই আমি পদ থেকে ইস্তফা দিয়েছি। আমাদেরকে জানিয়েছেন টেলিফোনে 9 নম্বর বড় চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস। এখনো পর্যন্ত যদিও তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি, দেখা যাক কি হয়। দেখুন, আজকের আরও একটা বড় খবর কি, কলকাতা পুরসভা একটা নির্দেশ দিয়েছে। কি নির্দেশ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটো বাড়ি রয়েছে, শান্তিনিকেতন এবং কালীঘাটের বাড়ি, তার যে অবৈধ অংশ, সেই অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে, এবং অভিষেক নিজে না ভাঙলে পুরসভায় অবৈধ অংশ ভাঙবে। নির্মাণের নথি বৈধ কিনা যাচাইয়ের জন্য নোটিশ দিয়েছে ইতিমধ্যেই পুরসভা। আর পুরসভা যে নোটিশ পাঠিয়েছে না, ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, রেগে আগুন তেলে আগুন, একেবারে অভিষেক। নোটিশ পাঠিয়ে তার মাথা নত করা যাবে না, অভিষেক বলছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই একটি রিয়াকশন ইতিমধ্যেই এসেছে। নোটিশ পাঠিয়ে তার মাথা নত করা যাবে না বলে দাবি অভিষেকের। আজ সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি অভিষেকের দুটি বাড়িতে, যেখানে একটা লিপস অ্যান্ড বাউন্সের অফিস এবং আরো একটা নিজের বাড়ি বলে পরিচয় দেয়, সেই দুটি বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যদি বেআইনি অংশ বাড়ির মালিক না ভাঙে, তাহলে কলকাতা পুরসভা নিজের দায়িত্বে সেই বাড়ির অংশ ভেঙে ফেলবে।
এরপরেই একেবারে রেগে আগুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নোটিশ পাঠিয়ে তার মাথা নত করা যাবে না বলে দাবি অভিষেকের। সেক্ষেত্রে কি অভিষেক পাল্টা কোনো পদক্ষেপ নিতে পারে, জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ সঙ্গে রয়েছেন। সৌরভ, শর্মিষ্ঠা, মূল বিষয়টি হচ্ছে যে তার নামের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন বাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ নোটিশ সার্ভ করেছে। এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা বৈধতার বিষয় যে ওই বিল্ডিংটির বৈধতা আছে কিনা, কিন্তু গোটা বিষয়টিকে কিন্তু রাজনৈতিকভাবে আজকে ব্যাখ্যা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় ব্যাখ্যা করলেন? নবনির্বাচিত বিধায়কদের নিয়ে কালীঘাটে যে সভা ডাকা হয়েছিল সেখানে কিন্তু তিনি বলেন যে একের পর এক নোটিশ দেওয়া হচ্ছে, তাকে নোটিশ দিয়ে মাথা নত করা যাবে না। বিজেপির বিরুদ্ধে, বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে তার যে লড়াই, সে লড়াই তিনি চালিয়ে যাবেন। অর্থাৎ একদিকে পুরসভার আধিকারিকদের তরফে যা বলছেন, মেয়র ফিরাদ হাকিম এই বিষয়ে কিছুই জানতেন না, আধিকারিকরা বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, তার জবাব কিন্তু রাজনৈতিকভাবে আজকে সভায় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তিনি কি পদক্ষেপ নেন, নিশ্চিতভাবে সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সৌরভ। শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে অভিষেকের সম্পত্তিতে পুরসভার নোটিশ, কিছুই জানে না দাবি মেয়রের। পদাধিকার বলে নোটিশ পাঠিয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে, কোনো আলোচনা করা হয়নি দাবি ফিরহাদের। আরও একবার আপনাদের জানাই, অভিষেকের সম্পত্তিতে পুরসভার নোটিশ, কিছুই জানেন না দাবি মেয়রের। পদাধিকার বলে নোটিশ পাঠিয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে, কোনো আলোচনা করা হয়নি দাবি ফিরহাদের। দেখুন, মেয়র বলছেন তিনি কিছুই জানেন না, আর মেয়রের পাশে দাঁড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সদ্য তিনি বিরোধী দলনেতা হয়েছেন, দল তাকে ঠিক করেছে, তিনি ফিরহাদ হাকিমের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলছেন কোথায় কার কাছে কি নোটিশ যায় সেটা মেয়র কি করে বলবে? তার তো হাজার একটা কাজ রয়েছে, যা বলতে পারার আধিকারিকরাই বলতে পারবেন, তারাই হয়তো জানেন। তার কাছে কি কাগজপত্র আছে না আছে এই তো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা উচিত। সবথেকে বড় কথা, এটা ববি কিছু জানতে পারে, আমি জানি না। মেয়র বলছেন যে তিনি কিছু জানেন না। তো মেয়রের উপর জানার খুব একটা স্পষ্ট নয়, এটা জানবে পার্টিকুলার ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্ট, তারা বলতে পারবে না, আমি বলতে পারবো না, মেয়র বলতে পারবে। মেয়র ওখান থেকে হাজার হাজার স্যাংশন হয়, সেগুলো মেয়র জানে। ওটা দেখতে পাচ্ছি পলিটিক্যাল ইন্টেনশনে অনেক জায়গায় কাজ হচ্ছে। তো কমিশনার তিনি চূড়ান্তভাবে দায়িত্বপ্রাপ্ত বেআইনি নির্মাণ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে মেয়রের অনুমোদনের প্রয়োজন হয় না। একমাত্র যদি বাড়ি সঙ্গে সঙ্গে ভেঙে দেবো এমন সিদ্ধান্ত হয়, তখন সেটা মেয়রিং কাউন্সিলে সিদ্ধান্ত করতে হয় যে সেই বাড়িটাকে এখনই ভেঙে ফেলতে হবে। এছাড়া নোটিশ দিয়ে আইন অনুযায়ী পুরসভার কমিশনারের দায়িত্ব। এখন আমি এটুকুই বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন কোনো ইললিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরও বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয়, তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। এদিকে গতকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যামাক স্ট্রিটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নাম করে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাভেদ খানের ছেলে সোনা পাপ্পু রাজু নস্করের বিরুদ্ধে তোপ দেখেছিলেন। বিপুল সম্পত্তির খতিয়ান তুলে ধরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है,
सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। জাভেদ খানের ছিল সম্পত্তি নিয়ে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী, তার পাল্টা উত্তর দিলেন জাভেদ খান। তিনি বলছেন তার দাবি সবই তাদের পৈতৃক সম্পত্তি আর সব সম্পত্তির কাগজ রয়েছে। উত্তর দিয়ে দেবো, 90টা হোক 100 টাকা, আমার পৈতৃক সম্পত্তি অনেক বেশি আছে। 90টা কোথা থেকে আসলো? 90-এর বেশি হতে পারে, কমও হতে পারে। এবং ফয়াজ খান কেন, জাভেদ খানেরও অনেক সম্পত্তি আছে। জিনিসটা হচ্ছে আমরা কি চুরি করে এনেছি, কি আমার উপরে কোনো দাগ আছে, কি আমি কোনো কারো কাছ থেকে টাকা নিয়ে কি ঘুষ খেয়ে করেছি? আমার যেটা আছে পৈতৃক সম্পত্তি, বাপ ঠাকুরদাদার সম্পত্তি, আমার রাইট আছে এবং আমার সব কাগজ আছে। এবং ট্যাক্স পেই শুধু না, ইনকাম ট্যাক্সও পেই করি এবং তার অন্য অন্য কর্পোরেশন ট্যাক্সও পেই করি। এটা যারা বলছেন আমি বোধহয় মিস ইনফরমেশনের জন্য হচ্ছে, মিসলিড করছে। হ্যাঁ, নোটিশ দিতে গেলে কাগজ আমরা দেখাবো, পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় না যেটা কি নাম হচ্ছে ভুল তথ্য দিচ্ছে, সে তথ্যটা কিন্তু সংশোধন করবার জন্য সরকার বাধ্য হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস নেতাদের একের পর এক সেই প্রাসাদ যেগুলো আমরা বার করছি, সামনে আনছি, সেই তালিকায় কিন্তু মানে প্রাসাদের টক্করে কিন্তু পুলিশও একেবারেই পিছিয়ে নেই। বলুন তো, একজন ওসির কত আয় হতে পারে? তার উপর তো এতদিন ধরে ডিএ বঞ্চনার অভিযোগ। তারপরেও কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির এই প্রাসাদ কি করে উঠল? সবই কি অনুপ্রেরণায়? দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে রাজ্যে পালা বদলের পর গ্রেফতার হয়েছেন তৃণমূল জামানায় কিন্তু ছিলেন দিব্য। ছবি দেখাচ্ছি আপনাদের। এখানে অনেক দুর্নীতি হয়েছে। উনি এত উঁচু পোস্টে ছিলেন, সেটা অপব্যবহার উনি করেছেন পোস্টের, সেটা সবাই জানে। ইডি তদন্ত করছে, সব সামনে আসবে। উনার বোন পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন, পৌরসভাতেও আমাদের কাছে অনেক খবর আসছে অনেক দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। সমস্ত সব কিছু তদন্ত হবে। আমরা তদন্ত আইনভাবেই চলবে। যেটা আগে তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা ছিল কি শাসকের আইন চলতো, এখন সেটা হবে না। দেখুন, সোনাবাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার সে তো গ্রেপ্তার হয়েছে, আর তার গ্রেপ্তারি ওই জমি দখলের যে সিন্ডিকেট তার ত্রিভুজটাকে কমপ্লিট করলো। একে একে বলি, একেবারে মাথায় শান্তনু সিনহা বিশ্বাস, সিন্ডিকেটের মাথা। একদিকে ত্রিভুজের আরেক দিকে ব্যবসায়ী জয় কমদার, আর অন্যদিকে সোনাপাপ্পু। আমরা দেখাচ্ছি ত্রিভুজ করে দেখুন। মাথা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশ আধিকারিক, একদিকে সোনাপাপ্পু, অন্যদিকে ব্যবসায়ী জয় কামদার। এই ত্রিভুজটা কমপ্লিট হলো সোনাপাপ্পু গ্রেপ্তারের পরে। এদিকে জানেন, ইডির আইনজীবী সোনাপাপ্পুকে কিভাবে আজকে আদালতে সওয়াল করেছে, তাকে কোন নামে ভূষিত করেছে? সোনাপাপ্পুকে সমাজ বিরোধী বলে আদালতে সওয়াল ইডির আইনজীবীর। আর ঠিক কি কি দাবি করা হয়েছে তাদের তদন্তে এখনো পর্যন্ত কোন কোন বিষয় রয়েছে বলে আদালতে জানান ইডির আইনজীবী, জানাবেন। সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। তরফ থেকে যিনি বিশেষ সরকারের আইনজীবী ছিলেন ধীরাজ ত্রিবেদী, তিনি এই জয় পাপ্পুকে কোট অ্যান্ড কোট সমাজ বিরোধী বলে উল্লেখ করেছেন বা অ্যান্টি সোশ্যাল বলে উল্লেখ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এদের যে সিন্ডিকেট, এটা কার্যত একদিকে পুলিশ, একদিকে প্রমোটার এবং অন্যদিকে অত্যাচারী। এই অত্যাচারী অর্থে এই সোনাপাপ্পুর কথায় বলতে চেয়েছেন। এবং যেহেতু তারা সাধারণ মানুষকে, মূলত যারা সিনিয়র সিটিজেন, তাদের উপরই অত্যাচার চালাতো, সুতরাং সেই কারণেই এই চক্রটা দীর্ঘদিন ধরে চলেছে এবং বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি এরা এই বেআইনি কারবার করে মানুষের জমি বাড়ি দখল করে তারা কারবার চালিয়েছে। উদাহরণ হিসেবে তারা জানিয়েছেন যে কসবায় একটা 7 কোটি টাকার সম্পত্তি, যার বাজার মূল্য 7 কোটি টাকা হওয়া উচিত, সেই সম্পত্তিটা 1.5 কোটি টাকায় কিনেছে। ফলে কিভাবে মানুষকে ঠকানো হয়েছে তার স্পষ্ট উদাহরণ বিচারকের সামনে জানিয়েছেন। তাই এই চক্রের পুরো নেটওয়ার্কের খোঁজ খবর বের করা এবং তারা কোথায় কোথায় নামে বেনামে সম্পত্তি রয়েছে সেটা জানার জন্য 10 দিনের জন্য হেফাজতে যাওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত জানায়নি। ধন্যবাদ। সোনাপাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে, যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল।
আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। এসব 1.5 পয়সার খদ্দের। সোনাপাপ্পু কেউ না, তার পিছনে তৃণমূলের কাউন্সিলর, তার পিছনে তৃণমূলের নেতা, তার পিছনে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ অফিসার, তার পিছনে ব্যবসায়ী, আর এদের সবার মাথায় কালীঘাট। এই তো সহজ কথা। তাহলে কালীঘাটের বদান্যতায় এই সোনাপাপ্পু বলুন আর ঘোনাপাপ্পু বলুন, এইসব বেড়ে উঠেছে এবং এটা বাংলাকে কলুষিত করেছে। দিকে দিকে তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ি, বিশাল আকার বাড়ি। শওকত মোল্লা তিনিও কিন্তু একেবারেই পিছিয়ে নেই। আমজনতার টাকায় তৃণমূলের এই সাম্রাজ্য। এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই তৃণমূল বিধায়ক, ক্যানিং এর প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিলাসবহুল বাংলো, বাগান, মাছের ভেড়িতে ঘেরা বিলাসের প্রাসাদ। ভোটে হারের পর থেকে দেখা নেই দাপুটে তৃণমূল নেতাকে। এলাকাতে দেখাই যাচ্ছে না। একসময় অনুগামীরা ঘিরে থাকতো, ভিড় লেগে থাকতো বাড়িতে। এখন শুনশান গোটা চত্বর। দেখুন, উনি একসময় ক্যানিং পৌর বিধানসভার বিধায়ক ছিলেন। আজকে উনি পরাজিত একজন বিধায়ক নেই, আজকে উনি পরাজিত হয়েছেন দলের তরফ থেকে লড়ে। এখানে সমগ্র পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বিপুলভাবে আমাদের ম্যান্ডেট দিয়েছে। এই ক্যানিং পৌর বিধানসভাতে আমরা পরাজিত হয়েছি। আগামী দিনে আমরা ক্যানিং পৌর বিধানসভাতে জিতব এবং মানুষের যে অভাব অভিযোগ, সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক সব দিকে আমরা নজরে রাখবো। যেভাবে মানুষের উন্নতি সাধন হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। জীবনতলা থানার ক্যানিং পূর্ব বিধানসভার মৌখালীর ঠিক আমার পিছনে এই যে পাঁচিল দেওয়া ঘেরা সবুজ বনানীর মধ্যে যে বাড়িটি, সেই বাড়িটিই হলো ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার। কিন্তু সেই সবুজ আজ ফিকে। সে কারণের জন্য শওকত মোল্লা আদতে কোথায় আছেন, তিনি বাড়িতে আছেন না অন্য কোনো জায়গায় আছে, সেই নিয়ে মুখ খুলতে নারাজ এলাকার সাধারণ মানুষ। বাড়ির যতগুলি গেট আছে প্রত্যেকটি গেটে তালাবন্ধ অবস্থায় আছেন। বেশ কয়েকজন নিকট আত্মীয়রা শওকত মোল্লার পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু শওকত মোল্লা আদতে কোথায়, সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দিহান থেকেই রয়েছে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, মৌখালী। নেতার বাড়ি দেখলেন? আচ্ছা বলুন তো, একজন হাই স্কুলের শিক্ষক, তার বেতন কত হতে পারে? মোটামুটি একটা ধারণা তো আপনাদের আছে। সেই বেতনে কত বড় বাড়ি করতে পারে? আপনাদেরকে ছবি দেখাবো, বিরাট বাড়ি, আন্ডারগ্রাউন্ড রয়েছে। নেতার আরেকটা পরিচয় আছে, মাফ করবেন, শিক্ষকের আরেকটা পরিচয় আছে, তিনি তৃণমূলের নেতা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, তার বাড়ি হলদিয়ার ব্রজলাল চক চৌরাস্তার ধারে এই বাড়ি। ওনার নাম মানস দাস, পেশা স্কুলের শিক্ষক। তৃণমূলের আমলে 2014 থেকে 2020 সাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন মানস দাস। তিনি আবার হলদিয়া উন্নয়ন ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। এলাকাবাসী অভিযোগ করছে, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি থাকাকালীন, মানে ওই সময়টা 14 থেকে 20 আর কি, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিক শিক্ষকদের বদলি থেকে নিয়োগ, সবকিছুতেই কাটমানি নিতেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই জেলাতে নিয়োগ হয়েছে, সেই নিয়োগে কে কতটা লুটে পুটে খেয়েছে, কারা বেকার যুবকদের ভবিষ্যৎটা নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সেটা গোটা পূর্ব মেদিনীপুরের মানুষ জানে। আজকে স্বাভাবিকভাবে কার প্রাসাদ সম বাড়ি, কার গাড়ি, কি ব্যাপার, আমাদের এত কিছু বিষয় নয়। বিষয়টা হচ্ছে সরকার বলেছিল যে তারা এলে যারা চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুঠের সঙ্গে যুক্ত আছে তাদের যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাভাবিকভাবেই সরকার এসছে, সরকার তদন্ত করবে, নিরপেক্ষতার সঙ্গে সেই তদন্তে যা উঠে আসবে সেইমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এইটুকু আশা করি। এদিকে হলদিয়ার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তারও সম্পত্তি কম কিছু নয়। তার কোটি টাকার বাড়ি দেখবেন নাকি? তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় 9 বছরেই তার রকেট গতিতে উত্থান। কাউন্সিলর হওয়ার পর থেকেই রমরমা। তৃণমূলের ক্ষমতা যেতেই বসে উঠেছেন এলাকার মানুষ। 2013 সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পান সঞ্জীব পট্টনায়ক। 2017 সালে কাউন্সিলর হওয়ার পর থেকেই বাড়াবাড়ি। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ হওয়াতে প্রভাব ছিল তার, রমরম করে বেড়েছে তার সম্পত্তি। বিলাসবহুল 4 তলার অট্টালিকা থেকে ঘন ঘন বিদেশ ভ্রমণ। এত বড় বাড়ি এবং বিদেশ ভ্রমণের টাকার উৎস কি, তদন্ত চাইছেন এলাকারই মানুষ। আমরা দাঁড়িয়ে আছি হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়কের বাড়ির সামনে, এবং বাড়ি বললে ভুল হবে, অট্টালিকা, প্রাসাদ বললেও
ঠিক হবে, সেটা যে অট্টালিকা এবং ঘাড় রীতিমতো ব্যথা করে যাবে যদি এত বড় এত উঁচু বাড়ি করেছে। এবং সেখানে পাশাপাশি ওয়ার্ডবাসী বা ওয়ার্ডের লোকজন চলে এসেছেন এবং তারা বলছেন যে কিভাবে সম্ভব হলো। কাউন্সিলর থাকা অবস্থাতে ইনি বহু দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন শিল্পাঞ্চলে যেমন বিপিসিএল কোম্পানিতে বিভিন্ন ঠিকাদারদের হাতে নিয়ে বিভিন্ন উদ্বাস্তু ছেলেদেরকে বঞ্চিত করে বাইরের ছেলেদেরকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন এবং এলাকার ছেলেদেরকে বঞ্চিত করেছেন এই চাকরি বাকরি থেকে। শুধু উনি দুর্নীতির চাকরিতে যে করেছেন তা নয়, উনি আবাস যোজনার যে ঘর 40 থেকে 50,000 টাকার বিনিময়ে বিক্রি করেছেন এবং এর একজন সাগরেদ আছে, তার নাম রাজকুমার সামন্ত, ওই 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার মাধ্যমে কিন্তু এই টাকাটা উনি তুলেছেন এবং সেই টাকাতেই এই অট্টালিকা হয়েছে। এছাড়া প্রাইমারি চাকরি দুর্নীতির সঙ্গেও ইনি জড়িত আছেন। মানুষের কাছ থেকে টাকা নিয়ে অনেক কিছু দুর্নীতি করেছেন। আজ কি চাইছেন যে তদন্ত হোক বিষয়টি? হ্যাঁ, তদন্ত হোক এবং উনি বিদেশ ভ্রমণও করেছেন। যে দুজনের স্বামী স্ত্রী কি এমন চাকরি সার্ভিস করেন যে ইনি এত কিছু অট্টালিকা করতে পারেন, আমাদের জ্ঞানে এতটা জানা নেই। শুধু যে অট্টালিকা করেছেন বা অন্য জায়গায় জায়গা করেছেন তা নয়, উনি বিদেশ ভ্রমণও গেছেন একাধিকবার, এটাও বলছেন এলাকাবাসী। আচ্ছা, যে বাড়িগুলো একটা একটা করে দেখাবো আপনাদেরকে, সেই বাড়িগুলো বাড়ি নাকি রাজপ্রাসাদ সেটা বলা মুশকিল, কেননা তৃণমূল নেতাদের বাড়ির যে ছবিগুলো সামনে আসছে সেটা থেকে তো এই প্রশ্নটাই উঠছে। দেখুন, রোমান স্থাপত্যকেও যেন হার মানাবে এই মা মাটি মানুষের দলের নেতাদের বাড়ি। হবে নাই বা কেন বলুন তো? ওই কথায় বলে না, কম্পিটিশনে সব সময় সেরাটা বেরিয়ে আসে। তৃণমূলের বিল্ডিং বিভাগেও যেন তারই প্রতিচ্ছবি। কদিন আগে আমরা দেখিয়েছি বৈলানে বিষ্ণুপুরের বিধায়কের বাগান বাড়ি, কি নেই সেখানে? গুহা আছে, সুইমিং পুল থেকে আমোদ আহ্লাদের ভরপুর একটা আয়োজন সেখানে রয়েছে, যা কিনা কালীঘাটের হরিশ মুখার্জি রোডের সাতমহলকেও হার মানায়। এটা গেল ঘাসফুলের সংসদ বিভাগ। প্রতিযোগিতায় সেয়ানে টক্কর দিচ্ছেন কাউন্সিলররাও। সন্তোষপুরের হাতিবাড়ির কথা তো আর না বললেই নয় বলুন। মৌখালীতে সৌকাতের ভেড়িতে ঘেরা বাংলো যেন একটা বাংলো, সেটা অর্থাৎ মৌখালীর এই যে সৌকাতের ভেড়ি ঘেরা বাংলোই বা কম কিসে যায় বলুন তো? ভাঙড়ে তৃণমূল নেতা মোদাচ্ছেদ হোসেন, তার লাভ হাউস তো এই মার্কেটে পুরো একেবারে হিট। নন্দীগ্রামের শেখ সুফিয়ান, সেই শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি তো এখন সবাই দেখে হাসছে, হয়তো মনে মনে বলছে সবই তার অনুপ্রেরণা। আর অতি সম্প্রতি হাওড়ার শিবপুরের তাজা গুন্ডা নেতা শামীম আহমেদের বাড়ি নিশ্চয়ই আপনাদের মনে আছে। বাইরে থেকে দেওয়াল চটা আর দরজা চিচিং পাক হতেই তৃণমূল যুগের গুপ্ত সাম্রাজ্যের পুলিশ।